স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলি গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাশের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ। 6 দফা দাবি আদায়ে কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেছেন সারা দেশের কারিগরি শিক্ষার্থীরা। যদি আমাদের সঠিক দাবিগুলো যথাসময়ে মেনে না নেয়, এই ছাত্ররা কাফন যেমন পড়েছে কাফনের মধ্যে ঢুকতে আর বেশি সময় নেবে না। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের আলোচিত অন্তত 4 মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে। এবারে বিস্তারিত। গাজায় ইসরায়েলি গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাশের প্রতিবাদে আজ ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সহ কয়েকটি সংগঠন। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এটি নাইটিঙ্গেল মোড়ে শেষ হয়। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে জমিয়তের সহ সভাপতি মুফতি আব্দুর রব ইউসুফী বলেন, ফিলিস্তিন ও ভারতে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে। জাতিসংঘ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাতিয়ার হিসেবে কাজ করছে বলে দাবি করেন তিনি। পবিত্র কাবা শরীফের ইমামের নেতৃত্বে সব মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মুফতি আব্দুর রব ইউসুফী। একই সঙ্গে তিনি ভারতে বিতর্কিত ওয়াকফ আইনের মাধ্যমে মুসলমানদের অধিকার খর্ব করার অভিযোগ এনে এই আইন বাতিলের দাবি জানান। ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ঢাকার ডেমরায় আজ বিক্ষোভ হয়েছে। বাদ জুমা ডেমরার ডগাইর কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন মাঠে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মসজিদুল আয়েশা জামে মসজিদ কমিটি ও ডিএসসিসি 66 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এ আয়োজন করেন। এ সময় মুসল্লিরা গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রতিবাদ এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানান। আলেম ওলামা ও স্থানীয় বিশিষ্টজনরা বক্তব্য রাখেন। 6 দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় বেঁধে আজ বিক্ষোভ গণমিছিল করেছেন সারা দেশের কারিগরি শিক্ষার্থীরা। দুপুর থেকে পূর্ব ঘোষিত এই কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। ঢাকার তেজগাঁও পলিটেকনিকের পাশাপাশি সারা দেশের পলিটেকনিক শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন। গতরাতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের 6 দফা দাবির মধ্যে রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি ক্রাফট ইনস্ট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সঙ্গে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকুরিচ্যুত করতে হবে। যদি আমাদের সঠিক দাবিগুলো যথাসময়ে মেনে না নেয়, এই ছাত্ররা কাফন যেমন পড়েছে কাফনের মধ্যে ঢুকতে আর বেশি সময় নেবে না। আমাদের দশম গ্রেড রক্ষার বিরুদ্ধে এই জিনিসগুলো যতক্ষণ না আমরা পাইতেছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের যদি রক্ত লাগে রক্ত নিক, লাশ লাগে লাশ নিক, তবু আমাদের দশম গ্রেড ফিরিয়ে দিন। 6 দফা দাবিতে কাফন মিছিল করেছেন রাজশাহীর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ রাজশাহীতে কাফনের কাপড় বেঁধে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল করেছে। আজ বিকাল 3টায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে সকল পলিটেকনিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে হাজির হয় এবং তারপরে তারা আসলে বিক্ষোভ মিছিল বের করে। এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে রাজশাহী পলিটেকনিক, রাজশাহী মহিলা পলিটেকনিক, সার্ভে ইনস্টিটিউট সহ বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অবস্থান নেয় এবং তারা রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বের হয়ে রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ যে সড়ক রয়েছে, সড়ক মোড় রয়েছে, মোড়গুলো প্রদক্ষিণ করে। এখানে যারা রয়েছে নেতৃবৃন্দ তাদের থেকে একটু জানার চেষ্টা করবো যে আজকে তোমাদের কি দাবি রয়েছে, মূল দাবিটা কি? গতদিন আমাদের শিক্ষা উপদেষ্টার আহ্বানে আমাদের 6 দফা বৈঠকে বসেছিলাম, কিন্তু সেখানে আমাদের সাথে প্রতারণা করা হয়, যার প্রেক্ষিতে আজকে আমাদের এই কাফন মিছিল এবং সামনে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। আমাদের 6 দফা আছে, সেই 6 দফার মধ্যে সর্বপ্রথম দফাটি হচ্ছে যে আমাদের যে ক্রাফট ইনস্ট্রাক্টর পদোন্নতি দেওয়া হয়েছে সেটি বাতিল করতে হবে। সেটাই শুনছিলেন যে এখানে তারা কর্মসূচি পালন করছে এবং এই বাটার মোড় থেকে তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে তাদের
শালবাগানস্থ পলিটেকনিক ইনস্টিটিউটে যাবে এবং সেখানে যে আজকের মতো কর্মসূচি শেষ করবে। তারপরে কেন্দ্র থেকে আবার ঘোষিত কোনো কর্মসূচি আসলে তা পালন করবে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এবং তারা বলছে তাদের যে 6 দফা দাবি রয়েছে তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল থেকে সর্বশেষ খবর। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের অন্তত 4 মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 330টি অভিযোগের মধ্যে তদন্ত চলমান রয়েছে 39টির। 22 মামলায় অভিযুক্ত 141 ব্যক্তির মধ্যে 54 জন গ্রেফতারের পর কারাগারে আছেন, আর শেখ হাসিনা সহ পলাতক রয়েছেন 87 জন। পতন ঠেকাতে গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগ সরকার। এতে অসংখ্য হতাহতের ঘটনা ঘটে। পরবর্তীতে সরকার পরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ পড়তে থাকে। হত্যা, গুম সহ বিভিন্ন অপরাধের অভিযোগও পড়ে ট্রাইব্যুনালে। আইনশৃঙ্খলা বাহিনী, সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ পড়ে মোট 330টি। এসব অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া 4টি মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এগুলো হলো শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা, আশুলিয়ায় লাশ পোড়ানো, চানখারপুলে হত্যাকাণ্ড এবং রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করে হত্যা মামলা। সংশ্লিষ্টরা বলছেন এ মাসে অন্তত একটি মামলার তদন্ত শেষ হবে। শেখ হাসিনা হলো অপরাধের নিউক্লিয়াস, যেটাকে আমরা বলি, যে তাকে কেন্দ্র করে সকল অপরাধ সংগঠিত হয়েছে, তাকে ক্ষমতায় রাখার জন্য এবং তার নির্দেশে হয়েছে। এজন্য তার তদন্ত প্রতিবেদনটা যদি তদন্ত সংস্থা কমপ্লিট করে ফেলে, তাহলে তার সাবঅর্ডিনেট বা তার সহযোগী অনেকেরই তদন্ত অনেকাংশেই সমাপ্ত হয়ে যাবে। ট্রাইব্যুনালে এখন পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি 141 জন। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রিপরিষদের সদস্য, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি ও আমলা রয়েছেন 70 জন। পুলিশ 62 জন এবং সামরিক বাহিনীর সদস্য আছেন 9 জন। তাদের মধ্যে 54 জন গ্রেপ্তারের পর এখন কারাগারে। পলাতক রয়েছেন শেখ হাসিনা সহ 87 জন। পলাতক আসামিদের ফিরিয়ে আনার বিষয়েও তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান এই প্রসিকিউটর। জুলাই আগস্টের মামলায় আমরা কিন্তু ঘটনাস্থল কেন্দ্রিক করছি, আবার মাঝে মধ্যে ব্যক্তি কেন্দ্রিক করছি। কিন্তু গুমের মামলায় আমরা গুম যিনি হয়েছেন শুধু ওই একটি কেসকে আলাদা আলাদা করে ডিল করছি। সেটিও একটা অ্যাডভান্স স্টেজে আছে, কারণ গুমের মামলাটা এই জুলাই আগস্টের মামলার একটু পরে যাবে, কারণ জুলাইয়ের আগস্টের মামলাগুলোর এভিডেন্সগুলো খুবই তাজা। পর্যায়ক্রমে সব অভিযোগের তদন্ত শেষে অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি। এপ্রিলের মধ্যেই চানখারপুলের মামলার তদন্ত সমাপ্ত হবে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। এবছর এখনও এডিস মশা বিস্তারের কোনো জরিপের ফল প্রকাশিত হয়নি, তাই মিলছে না আগাম সতর্কতার বার্তা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে অর্থ বরাদ্দ না থাকায় জরিপ হয়নি। বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্য খাতের নিয়মিত অপারেশন প্ল্যানগুলো বাস্তবায়ন না হলে এর জন্য জনগণকে দীর্ঘমেয়াদে ভুগতে হবে। শুষ্ক মৌসুমের শুরুতেই রাজধানী সহ সারা দেশে বেড়েছে মশার উপদ্রব। এর মধ্যে ভারী বৃষ্টি হওয়ায় কোথাও কোথাও জমে আছে বৃষ্টির পানি, যেখানে প্রজনন হতে পারে এডিস মশার। ফলে ডেঙ্গু রোগীও বাড়ার আশঙ্কা আছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায় চলতি বছর এ পর্যন্ত 2000-এর বেশি ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মারা গেছেন 16 জন। এর মধ্যে 8 জনই ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা। প্রতি বছর বর্ষা শুরু হওয়ার আগে, বর্ষার সময় এবং বর্ষা পরবর্তী সময়ে এডিস মশার বিস্তার নিয়ে 3টি জরিপ করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল সিডিসি থেকে। কিন্তু এবছর স্বাস্থ্য খাতের বেশ কিছু জায়গায় অপারেশন প্ল্যানে অর্থ বরাদ্দ না হওয়ায় জরিপ কার্যক্রম চালায়নি সিডিসি। জানা গেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এই জরিপ কার্যক্রম চালিয়েছে, তবে তার ফল এখনই জানাতে অপারগ তারা। স্বাস্থ্য খাতে এ ধরনের অর্থ বরাদ্দ না হলে বা অপারেশন প্ল্যানগুলো বন্ধ হলে দেশের জনস্বাস্থ্যে দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। এই জরিপটা দ্বারা আমরা একটা পূর্বাভাস পাই এবং এইটা আমাদের সিটি কর্পোরেশন তারা কিন্তু এটার উপর ভিত্তি করে একটু তারা তৎপর হয়। তো এইবারে যে এই ওপির টাকাটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো, এটা আসলে হলো যে কোনো কিছু না চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত। আমরা যখন এর মানে খারাপ ফলাফলটা দেখব, সেটাও আবার ধীরে ধীরে হবে, আমরা বুঝতে পারবো না, কিন্তু যখন বুঝবো তখন আমাদের আয়ত্তের বাইরে চলে যাবে।
এসব ক্ষেত্রে সিটি কর্পোরেশন বা অন্য কোনো খাত থেকে অর্থ নিয়ে কাজগুলো চালিয়ে নেওয়ার পরামর্শ তাঁর। যেহেতু ওপিতে টাকা নেই, তাই বলে কিন্তু এই কার্যক্রমগুলো বন্ধ থাকা উচিত না। আমাদের সিডিসির লোকবল আছে, ওনাদের এন্টোমোলজিস্ট আছে, এই ক্যাপাসিটি আছে, আর সিটি কর্পোরেশনের যদি টাকা, এই দুটোর যদি একখানে করা হয়, তাহলে আমি মনে করি যে এই অর্থ বরাদ্দ হওয়া প্রয়োজন ভবিষ্যতে। কিন্তু আপাতত যে বড় ঝুঁকিটা তৈরি হতে যাচ্ছে, সেইটা আমরা এড়াতে পারি। এছাড়া জনগণের সচেতনতার কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ফের উত্তাপ বাড়ছে রাজধানীর বাজারে। বেগুনের দাম চড়া, আর এক লাফে পেঁয়াজের দাম কেজি প্রতি বেড়েছে 15 থেকে 20 টাকা। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাজারে নিত্যপণ্য সহ সব ধরনের সবজির দাম কমতে থাকে। ক্রেতারাও সন্তুষ্টি প্রকাশ করেন। তবে ঈদুল ফিতরের পর সবজির দাম কিছুটা বেড়েছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার রাজধানীর হাতিরপুল কাঁচা বাজারে পটল, করলা, বরবটি, ঢেঁড়স বিক্রি হচ্ছে প্রতি কেজি 70 থেকে 100 টাকায়। তবে বেগুনের দাম এখনো চড়া। প্রকারভেদে 80 থেকে 120 টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। 70 টাকা, গোল্ড হলো 120 টাকা, 100 টাকা, আর করলা 80 থেকে 100, ওই পেঁপে 50-60, তারপর দিয়ে কাঁকরোল 140, 150 এমন। এখন ম্যাক্সিমামই হচ্ছে 60 টাকার নিচে নাই, 60, 70, 80 এরকম। আমার কাছে যেটা মনে হচ্ছে যে যেহেতু সিজন শেষ, এখন একটু দাম বাড়বে। আলু আর আদা রসুনের দাম স্থিতিশীল থাকলেও হঠাৎ করে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 15 থেকে 20 টাকা। এছাড়া মিনিকেট, নাজির শাইল সহ সব ধরনের চাল আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। আজকে বাড়ছে তো, কাস্টমার বলতেছে কালকে নিলাম 40 টাকা, আজকে কেন 60 টাকা। আমরাও একটু ঝামেলাটা আছে আর কি। দাম বাড়তে নাজির শাইল, মিনিকেট চাল এখন এগুলো সিজন শেষ, তার এক সপ্তাহ পরে নতুন চাল উঠবো, তখন আবার দাম কমে যাবে, এমনি দাম কমে যাবে। স্থিতিশীল রয়েছে মাছের দাম। গরুর মাংস 800 টাকা এবং খাসির মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে 1250 টাকা। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। আজ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অনভিপ্রেত মন্তব্য না করে বাংলাদেশ বরং নিজের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগ দেওয়া উচিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া মন্তব্যে তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনে অভিযুক্ত ব্যক্তিরা এখনও অবাধে ঘুরে বেড়াচ্ছে। মুর্শিদাবাদের ঘটনায় বাংলাদেশকে জড়ানোর চেষ্টার তীব্র প্রতিবাদ জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পাশাপাশি ভারতে সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে দিল্লির প্রতি আহ্বান জানান তিনি। লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক হাসিবুল ইসলামের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার রাত 11টায় পাটগ্রামের জোংড়া ইউনিয়নের খারিজা জোংড়া সীমান্তের কাছে বিজিবি বিএসএফের উপস্থিতিতে বাংলাদেশ পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে তারা। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এর আগে বুধবার রাত 8টায় ভারতের কোচবিহারের MJN মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হাসিবুল। অভিযোগ উঠেছে ওই দিন দুপুরে হাসিবুল সহ কয়েকজন বাংলাদেশের ভূখণ্ডে প্রধান পিলারের 6S সাব পিলারের কাছে ঘাস কাটতে গেলে বিএসএফের একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে গুলি ছোড়ে। এ সময় হাসিবুল চোখে গুলি লাগলে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। চট্টগ্রামের মোস্তাফা হাকিম কলেজে শিক্ষকের গায়ে হাত তোলা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রদলের সংঘর্ষে 7 জন আহত হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে থানায় দুই পক্ষের অবস্থান নিয়ে উত্তেজনা বাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর যোগ দিয়েছে সেনাবাহিনীর সদস্যরাও। এদিকে মোস্তাফা হাকিম কলেজে ছাত্রদল ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে 7 জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা সবাই বৈষম্য বিরোধী শিক্ষার্থী। খেলার খবর। বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে রোববার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে 50 টাকা আর সর্বোচ্চ দাম 500 টাকা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের কাউন্টারে আজ সকালে শুরু হয় টিকিট বিক্রি। শহীদ তুরাব স্ট্যান্ড, ইস্টার্ন গ্যালারি ও গ্রিন হিল এরিয়ায় বসে খেলা দেখা যাবে সর্বনিম্ন 50 টাকায়, আর সর্বোচ্চ 500 টাকা টিকিটের দাম ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের। এছাড়া ক্লাব হাউস 250 ও ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে 150 টাকায়।
শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। গাজায় ইসরায়েলি গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাশের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ। 6 দফা দাবি আদায়ে কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেছেন সারা দেশের কারিগরি শিক্ষার্থীরা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের আলোচিত অন্তত 4 মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।